হ্যালো অল, ওয়েলকাম টু বায়োলজি গাইড। আজকে দেখতেই পাচ্ছ টপিক হচ্ছে ইউক্যারিওটিক সেল। আমরা আগের দিন প্রোক্যারিওটিক সেল ডিটেলে পড়েছি। আজকে আমরা পড়ব স্ট্রাকচার অফ ইউক্যারিওটিক সেল বা ইউক্যারিওটিক কোষের গঠন। তাহলে আমরা দেখছি ইউক্যারিওটিক সেল। আগের দিন যদিও দেখেছিলাম, তবুও একবার দেখে নেওয়া যাক। ইউ মানে কি? ইউ মানে হলো ট্রু বা প্রকৃত। ক্যারিওটিক শব্দটা কোত্থেকে এসছে? ক্যারি অন থেকে। ক্যারি অন মানে কি? ক্যারি অন মানে হলো নিউক্লিয়াস। তাহলে প্রকৃত নিউক্লিয়াস। তাহলে ইউক্যারিওটিক সেল, যে সমস্ত কোষের প্রকৃত নিউক্লিয়াস আছে বা প্রপার নিউক্লিয়াস আছে, তাদের আমরা বলবো ইউক্যারিওটিক সেল। এই ইউক্যারিওটিক সেল প্রোক্যারিওটিক সেলের তুলনায় বোঝাই যাচ্ছে অনেক 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 উন্নত। তাহলে আজকের লেকচারে আমরা দেখব ইউক্যারিওটিক সেল, আর তার সঙ্গে ধারণা নেব কোষীয় অঙ্গাণুগুলো কি কি ইউক্যারিওটিক সেলের। ওকে, তো কোষীয় অঙ্গাণু বলতে আমাদের তাহলে প্রশ্ন আসবে, কোষীয় অঙ্গাণু কি? আমাদের যেমন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকমের অর্গান, যেমন লিভার, কিডনি, হার্ট, এগুলো অর্গান, এগুলো বিভিন্ন রকম কাজ করে থাকে আমাদের শরীরের প্রয়োজনীয়। তেমনি কোষেরও কাজ করার জন্য ছোট ছোট অর্গান আছে। এই ছোট অর্গানগুলোকে আমরা বলবো অর্গানেলি, যেগুলো কোষের যাবতীয় কাজ করে। এবার এখানে একটা ইউক্যারিওটিক সেলের ডায়াগ্রাম আমি আঁকবো এবং কোষীয় অঙ্গাণুগুলোকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, যাতে পরবর্তীতে তোমাদের কোনো অবজেক্টিভ প্রশ্নের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, যাতে ভালো করে বুঝে ভেবে ঠিকঠাক উত্তর দিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের টপিক ইউক্যারিওটিক সেল। ধরে নিলাম এটা একটা ইউক্যারিওটিক সেল। সেলের ক্ষেত্রে প্রথম পার্ট কি ইউক্যারিওটিক সেলের গঠনের ক্ষেত্রে? প্রথম হচ্ছে কোষ পর্দা। এটা হলো ইউক্যারিওটিক সেলের কোষ পর্দা। এর কোষ পর্দা কীরকম? এর কোষ পর্দা লাইপোপ্রোটিন দিয়ে তৈরি, খুব সূক্ষ্ম। আর সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ইউক্যারিওটিকের কোষ পর্দা, সেটা হচ্ছে এই পর্দাটা হলো পছন্দমাফিক ভেদ্য পর্দা, বা বলা যায় বিভেদমূলক ভেদ্য পর্দা, বা সিলেক্টিভলি পারমিয়েবল। অর্থাৎ কিছু সিলেক্টিভ মেটেরিয়াল এই কোষের ভেতর আসা যাওয়া করতে পারে, সেই জন্য সিলেক্টিভলি পারমিয়েবল। অর্থাৎ পছন্দমাফিক কোষের প্রয়োজনীয় কিছু আয়ন আর অণু, ক্ষুদ্র ছোট ছোট অণু চলাচল করতে পারে বলে কোষ পর্দাটা হলো সিলেক্টিভলি পারমিয়েবল বা পছন্দমাফিক ভেদ্য পর্দা। ঠিক আছে, তাহলে এটা গেল কোষ পর্দা। এই কোষ পর্দা কোষের একটা বাউন্ডারি হিসেবে কাজ করে, যা কোষের ভেতরে অর্থাৎ অভ্যন্তরীণ পরিবেশকে বাইরের পরিবেশের থেকে আলাদা করে রাখে, কোষকে সুরক্ষা প্রদান করে। কেমন? এবার নেক্সট পয়েন্ট কি? কোষ পর্দার পরে আসছে প্রোটোপ্লাজম। এবার প্রোটোপ্লাজম কোনটাকে বলবো আমরা? কোষের সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। প্রোটোপ্লাজম is equal to nucleus plus সাইটোপ্লাজম, এই দুই মিলে প্রোটোপ্লাজম। তাহলে আমরা প্রথমে দেখে নেব নিউক্লিয়াস। ধরে নিলাম এটা কোষের নিউক্লিয়াস। কেমন? এই নিউক্লিয়াসের এটা কি? এটা হলো নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াস আবার চারটে অংশ নিয়ে তৈরি। তার প্রথম অংশ হচ্ছে নিউক্লিয় পর্দা, এটা হলো নিউক্লিয় পর্দা। দ্বি একক পর্দা, অর্থাৎ এর পর্দা দুটো লেয়ার থাকে, সেই জন্য দ্বি একক পর্দা এক। এই নিউক্লিয় পর্দার মাঝে মাঝে কিন্তু এগুলো একটা রন্ধ্র থাকে, এগুলোকে বলে নিউক্লিয় রন্ধ্র। এই রন্ধ্রের কাজ কি না? এই রন্ধ্রের মাধ্যমে নিউক্লিয়াস কোষের পরিবেশের সাথে নিউক্লিয়াসের অভ্যন্তরীণ পরিবেশের একটা যোগাযোগ স্থাপন করে। কেমন? নেক্সট হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে একটা ঘন অংশ, সেটাকে আমরা বলছি
এর থেকে কিন্তু রাইবোজোমের উৎপত্তি হয়। আর এটা হলো নিউক্লিয় পর্দা। আর এর ভেতরে যে তরল পদার্থ থাকে নিউক্লিয়াসের ভেতরে সেটাকে বলে নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস বা ক্যারিওলিম্ফ। আর এরকম যে অংশগুলো থাকে সুতোর মতো এগুলো ডিএনএ। ডিএনএ থেকেও বলা ভালো ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, যেহেতু ইউক্যারিওটিক সেল। ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, এদের একসাথে বলে ক্রোমাটিন। তাহলে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম আর নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু, এই চারটে মিলে হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস কোষের যাবতীয় জৈবিক কাজ করে, সেই জন্য নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। ঠিক আছে, তাহলে প্রোটোপ্লাজমের দুটো পার্ট আমরা দেখেছিলাম, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। নিউক্লিয়াস আমরা দেখে নিলাম, এবার হচ্ছে সাইটোপ্লাজম। এবার সাইটোপ্লাজম কোনটা না, এই যে কোষের ভেতরে লিকুইড অংশটা থাকছে নিউক্লিয়াস ছাড়া বাকি যে অংশটা থাকছে কোষে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের আবার এই কোষ পর্দা বরাবর যে অংশটা থাকে অর্থাৎ কোষের পরিধি বরাবর যে অংশটা থাকে সেটা অনেক স্বচ্ছ হয়, সেটাকে বলে একটোপ্লাজম। আর তুলনামূলকভাবে ভেতরের দিকের যে দানাদার অস্বচ্ছ অংশ সেটাকে বলে এন্ডোপ্লাজম। এ তো গেল সাইটোপ্লাজমের কথা। এবার আসছে সাইটোপ্লাজমে কি কি থাকে না, সাইটোপ্লাজমে কিন্তু কোষীয় অঙ্গাণুগুলো বর্তমান থাকে। তো কোষীয় অঙ্গাণুগুলো এবার দেখে নেওয়া যাক। প্রথমেই আসছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনগুলো না, তো নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দার পর থেকে এরকম কতগুলো অংশ দেখা যায় যেগুলো কি করে সাইটোপ্লাজমকে কতগুলো অনিয়তাকার প্রকোষ্ঠে ভাগ করে, কোনো নির্দিষ্ট নয়, অনিয়তাকার প্রকোষ্ঠে ভাগ করে। এগুলো হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার কিন্তু দু ধরনের। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু ধরনের, আরইআর আর এসইআর। আরইআর মানে কি, আরইআর মানে হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ কেন না, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে ছোট ছোট রাইবোজোম দানা থাকে, সেজন্য এটা রাফ হয় সারফেসটা, সেজন্য এটা হলো আরইআর বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এসইআর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিন্তু কোনো রাইবোজোম দানা থাকে না, এরা স্মুথ হয় সারফেসটা। আরইআর থেকে কিন্তু প্রোটিন উৎপন্ন হয়, কেন না যেহেতু আরইআর এর গায়ে রাইবোজোম দানা আছে আর আমরা জানি প্রোটিন রাইবোজোম থেকে উৎপন্ন হয়, তাহলে এই আরইআর থেকে কিন্তু প্রোটিন উৎপন্ন হয়। আরইআরই কিন্তু ঠিক করে দেয় যে কোন প্রোটিন উৎপন্ন হবে। যেমন ধরুন হাতের এখানে কেটে গেল, কেটে চামড়া উঠে গেল, আমরা ওষুধ লাগাচ্ছি, ধীরে ধীরে সেই জায়গাটায় নতুন করে কিন্তু স্কিন সেল তৈরি হয়। তো স্কিন সেল কিভাবে তৈরি হয়, প্রথমে স্কিন সেল তৈরির সিগন্যাল বা প্রোটিন তৈরির সিগন্যাল শুরু হয়, তারপর ডিএনএতে তার কোডিং হয়, সেই কোডিং আসে আরইআরে অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, এবং সেখান থেকে ঠিক হয় আরইআর ঠিক করে যে কোন প্রোটিন উৎপন্ন হবে, তখন নতুন স্কিন সেল তৈরি হয়। এসইআর কি করে না, এসইআর সাধারণত পেশি কোষে বা মাসেল সেলে থাকে, এরা মাসেল সেলে থেকে কি করে না ক্যালসিয়াম আয়ন Ca2+ আয়ন Ca2+ আয়ন রিলিজ করে মাসেল সেলের মধ্যে। এসইআর আর একটা কি কাজ করে না, কোষে ডিটক্সিফিকেশন করে, অর্থাৎ কোষে যদি কোনো বিষক্রিয়া হয় বা এমন কোনো কেমিক্যাল কোষের মধ্যে এলো যার ফলে কোষ দূষিত হলো, তখন কি করে এসইআর তাদের সেই বিষক্রিয়াটাকে নষ্ট করে দেয়। এটা এসইআর এর একটা ইম্পর্টেন্ট কাজ। এরপরে কি, এরপরে হচ্ছে গলগি বডি, পরে হচ্ছে গলগি বডি। কোষের নিউক্লিয়াসের কাছে কতগুলো চ্যাপ্টা থলির মতো
আবার গহ্বরের মতো অংশ দেখা যায়। অংশ দেখা যায়, এগুলোকে বলে গলগি বডি। গলগি বডি, গলগি বডি কি করে না, গলগি বডি মূলত কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আর হাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে প্রোটিনটা তৈরি হচ্ছে, সেই প্রসেসিং হচ্ছে, সেটা গলগি বডিতে আসে। গলগি বডিতে লিপিড আর কার্বোহাইড্রেট সেই প্রোটিনের সাথে অ্যাড হয়। আর গলগি বডি কিন্তু একক পর্দা বিশিষ্ট, অর্থাৎ একটা পর্দা থাকে বাইরে। ঠিক আছে, এবার আসছে লাইসোজোম। লাইসোজোম কিন্তু এই গলগি বডি থেকেই উৎপন্ন হয়। লাইসোজোম কোনগুলো না, কোষের মধ্যে ছোট ছোট থলির মতো, উৎসেচকপূর্ণ থলির মতো কোষীয় অঙ্গাণু থাকে, এগুলোকে বলে লাইসোজোম। এগুলো হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কথাটা কি না, লাইসোজোম কথাটার মধ্যে দুটো শব্দ রয়েছে, লাইসিস আর জোম। লাইসিস কথাটার অর্থ হলো ডাইজেস্ট বা ব্রেকডাউন, আর জোমা মানে তো আমরা জানি দ্য বডি। যেমন ক্রোমোজোম, ক্রোমো মানে কালার, আর জোমা বডি, ক্রোমোজোম কালার্ড বডি। এবার এই লাইসোজোম কি করে না, কোষের মধ্যে যে বর্জ্য পদার্থ রয়েছে সেগুলোকে এই লাইসোজোম এনগালফ করে, বা সহজ ভাষায় বললে গিলে ফেলে। গিলে ফেলে কি করে না, এর কিছু ডাইজেস্টিভ এনজাইমের মাধ্যমে সেগুলোকে ডাইজেস্ট করে ফেলে। আবার বর্জ্যবস্তুর মধ্যে যেমন অনেক সময় হয় কোনো কোষীয় অঙ্গাণু, যেমন রাইবোজোম, গলগি বডি, যেগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, তো এগুলোকে ডাইজেস্টিভ এনজাইম দিয়ে ডাইজেস্ট করার পর রিমুভাল করা, অর্থাৎ ডিসপোজ করাও কিন্তু এর কাজ। যেমন বাইরে থেকে যদি কোনো ফরেন বডি কোষে ঢোকে, সেক্ষেত্রে লাইসোজোম তাকে আত্মসাৎ করে বা এনগালফ করে বা গিলে ফেলে এবং ডাইজেস্টিভ এনজাইম দিয়ে ডাইজেস্ট করে। এই জন্য লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। লাইসোজোমকে বলে সুইসাইডাল ব্যাগ। এরপর আমরা আসছি যে কোষীয় অঙ্গাণুটা, সেটা হচ্ছে রাইবোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, এগুলোর মধ্যে এগুলোতে রাইবোজোম থাকে, আর এদের থেকে প্রোটিন উৎপন্ন হয়, সেই জন্য এদের বলা হয় প্রোটিনের কারখানা বা প্রোটিন ফ্যাক্টরি, রাইবোজোমকে বলে। এই রাইবোজোমের দুটো অধ একক থাকে বা সাব ইউনিট থাকে, একটা বড় আর একটা ছোট। আর এই রাইবোজোম 50% আরএনএ আর 50% প্রোটিন মানে হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হয়। নেক্সট যে কোষীয় অঙ্গাণুটায় আমরা আসব, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া কোষের সাইটোপ্লাজমে থাকে এবং দ্বি একক পর্দা পরিবৃত হয়। তাহলে আমরা এখানে রাইবোজোমটা দেখে নিই। রাইবোজোম কোথায় থাকছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যদি থাকে, তাহলে এটা হলো RER এবং এই দানাগুলো হচ্ছে রাইবোজোম। রাইবোজোম দানা, আর এগুলো হচ্ছে ACR, কোনো রাইবোজোম দানা নেই। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখব মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া থাকে কোষের সাইটোপ্লাজমে। এদের মধ্যে শ্বসনের ক্রেবস চক্র সম্পন্ন হয়।
এবার অনেক সময় প্রশ্ন আসে যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে কেন, বা দ্য পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়? তখন উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। কেন বলা হয় না, মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের ক্রেবস চক্র চলাকালীন এটিপি উৎপন্ন হয়, সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তাহলে এটা কি হলো, মাইটোকন্ড্রিয়া। পরবর্তীকালে আমরা এর ডিটেল কাজ পড়বো। ইনফ্যাক্ট প্রত্যেকটা কোষীয় অঙ্গাণুই এক একটা চ্যাপ্টার হবে পরবর্তীতে, তখন আমরা ডিটেল এগুলো জানবো। আর একটা যেটা ইম্পর্টেন্ট সেল অর্গানেলি, সেটা হচ্ছে সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম আবার দুটো অংশ নিয়ে তৈরি। কি কি? এক হচ্ছে সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রিওল ধরে নিচ্ছি এই সেন্ট্রিওল, এই সেন্ট্রোজোম কিন্তু পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, আর এই সেন্ট্রিওল কিন্তু শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। সেন্ট্রিওল উদ্ভিদ কোষে পাওয়া যায় না। এই সেন্ট্রোজোম থেকেই কিন্তু কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন হয়, খুব ইম্পর্টেন্ট একটা অংশ। এরপর আসছি সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন আমাদের শরীরকে ধরে রাখার জন্য যেমন একটা হাড়ের খাঁচা বা স্কেলিটন লাগে রয়েছে, সেরকমই কোষেরও আকারটা ধরে রাখার জন্য সাইটোস্কেলিটন আছে। সাইটোস্কেলিটন তিনটে অংশ নিয়ে গঠিত। কি কি না, এক হচ্ছে মাইক্রোটিউবিউলস, দুই হচ্ছে মাইক্রোফিলামেন্টস, আর তিন হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। এগুলো হচ্ছে মাইক্রোটিউবিউল, আর এগুলো হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আর এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কেমন? তাহলে এটা গেল ইউক্যারিওটিক সেল। প্রাণী কোষে সমস্ত কিছুই থাকে, উদ্ভিদ কোষেও থাকে। উদ্ভিদ কোষে এক্সট্রা যেটা থাকে সেটা হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ পর্দার বাইরে একটা অংশ থাকে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে। এই কোষ প্রাচীর ভেদ্য, সেজন্য এর মধ্যে দিয়ে জল বা খনিজ লবণ সব কিছুই চলাচল করতে পারে। আর যেটা উদ্ভিদ কোষে থাকে সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড সাধারণত উদ্ভিদ কোষে থাকে, কিন্তু ব্যতিক্রম আছে। এটা দুটো প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। একটা হচ্ছে ইউগ্লিনা, আর একটা হচ্ছে ক্রাইসঅ্যামিবা। এই দুটোর ক্ষেত্রে কিন্তু প্লাস্টিড দেখা যায়। সাধারণত যেটা হয় সবুজ বর্ণের হয়ে থাকে, সেটাকে বলে ক্লোরোপ্লাস্টিড, যেটা সালোক সংশ্লেষে সাহায্য করে। ক্রোমোপ্লাস্টিড সবুজ ছাড়া অন্যান্য বর্ণের প্লাস্টিডগুলো হলো ক্রোমোপ্লাস্টিড, যা দিয়ে ফুল ফলের রং নির্ধারণ হয়, রং নির্ধারণে এরা সাহায্য করে। আর একটা হলো লিউকোপ্লাস্টিড, অর্থাৎ বর্ণহীন প্লাস্টিড। এবার আর একটা যেটা কোষীয় অঙ্গাণু, সেটা হচ্ছে ভ্যাকুয়াল। সব থেকে বড় কোষীয় অঙ্গাণু, বিশেষ করে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সব থেকে বড় কোষীয় অঙ্গাণু। কিরকম না, ধরে নিচ্ছি ভ্যাকুয়াল। কি করে? জল, খনিজ লবণ এগুলো স্টোরেজ
করে রাখে, অর্থাৎ সঞ্চয় করে রাখে। আর যে দুটো জিনিস নিয়ে কনফিউশন হয় সেটা হচ্ছে সাইটোজোল আর সাইটোপ্লাজম, অর্থাৎ সাইটোসোল আর সাইটোপ্লাজম। কীরকম না, সাইটোসোল কিন্তু শুধু লিকুইড ফর্মটা, কোষের মধ্যে শুধু লিকুইডের মধ্যে কোনো সেল অর্গানেলি কিচ্ছু আসবে না, শুধু যেই লিকুইড ফর্মগুলো আছে এগুলো হচ্ছে সাইটোসোল, এগুলো হলো সাইটোসোল। আর সাইটোপ্লাজম কোনটা, এই নিউক্লিয় পর্দা থেকে কোষ পর্দা এর মাঝে সমস্তটা, অর্থাৎ এর মধ্যে সেল অর্গানেলি আছে, সাইটোসোল তো আছে, অর্থাৎ লিকুইড আছে, এটা নিয়ে হলো সাইটোপ্লাজম। এই ছিল সাইটোসোল আর সাইটোপ্লাজমের ডিফারেন্স। আশা করি আজকের টপিক তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ডায়াগ্রাম ভালো করে দেখো, নিজেরা 2-3 বার প্র্যাকটিস করো, তাহলে খুব ভালোভাবে মনে থাকবে, যে কোনো রকম অবজেক্টিভ প্রশ্নের উত্তর দিতে সহজ হবে তোমাদের পক্ষে। আর তো যদি আজকে টপিকটা তোমরা ভালোভাবে বুঝতে পেরে থাকো তাহলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো, যাতে আগামী দিনে আরও নতুন নতুন টপিক অনেক সহজভাবে বুঝতে পারো। থ্যাংক ইউ সো মাচ।